পূর্বাঞ্চলে কিছুটা উন্নতি হলেও কয়েক জেলায় বন্যার অবনতি, বাড়ছে পানিবাহিত রোগ, ত্রাণ না পাওয়ার অভিযোগ। গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন, সাম্প্রতিক গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার। ভারত পানি ছেড়ে মানুষকে বিপদে ফেলছে, অভিযোগ বিএনপির, সরকারকে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার আহ্বান। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতকে গ্রেফতারের গুঞ্জন, ইনু ৭ ও মেনন ৬ দিনের রিমান্ডে। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দেশের পূর্বাঞ্চলে বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনও। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সোমবার রাত থেকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। নতুন করে কচুয়া উপজেলায় বানের পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাইমচর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার অন্তত ২০টি গ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা আরও বেড়েছে। শাহরাস্তি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করেছে। গোমতীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে জনমনে স্বস্তি এলেও সড়কের ক্ষতচিহ্ন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বানভাসীদের। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিতরা। ফেনীর ৬টি উপজেলায় বন্যা কবলিত। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফাঁস বান্নের, কেউ একবারও ভার না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যার্তদের জন্য রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে উদ্যমী তরুণ যুবকরা ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। বন্যা শেষের পরেও কিন্তু আমাদের বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেছে। অনেক অসহায় মানুষ আছে, ত্রাণ আসতেছে, পর্যটন যাচ্ছে না। শহর থেকে আসার যে যানবাহন সংকট, ট্রান্সপোর্টের খুবই বিপর্যয় অবস্থা। আমাদের প্রয়োজন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢুকে প্রতিটা পরিবারে খাবারগুলা পৌঁছানো। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যায় প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এর মধ্যে প্রায় ২৩,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখনও পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় তো পরিমাণ একলা বাড়ির ভিতরে আমরা ৪-৫ গিরি সবাই পানির তলে। এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয়ের বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার্তদের ত্রাণ সামগ্রী নিয়ে কারসাজি করছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও মুড়ি, চিড়া, গুড় সহ অনেক পণ্যে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেশি রাখা হচ্ছে কেজি প্রতি। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট, এমনটা জানিয়ে ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, আইনের যথাযথ প্রয়োগ না হলে শুধাবেন না ব্যবসায়ীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। গতকালকে টাকা অ্যাডভান্স করে গেছি, আজকে মুড়ি নাই, মুড়ির সংকট। এবং এদেশে যখনই কোনো সংকট আসে তখনই এক ধরনের চোরাকারবারি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কবলে আমরা পড়তেছি। বানভাসী মানুষের জন্য আগের দিন ৮০ টাকা কেজিতে মুড়ি অর্ডার দিয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু পরের দিন এসেই মুড়ি পাচ্ছেন না তিনি। খোলা মুড়ের বাড়তি দাম অগ্রিম পরিশোধ করলেও এখন চড়া দামে কিনতে হচ্ছে প্যাকেটের মুড়ি। খোলা মুড়িটা না, প্যাকেটজাত মুড়িটা আছে। আর এছাড়া অন্যান্য আইটেম যেগুলো আমরা দেখছি আশানুরূপ দাম অনেক বেশি। বন্যার্তদের সহায়তায় সবাই একে একে এগিয়ে আসলেও বাজারে ঠিক তার উল্টো চিত্র।
সবাই যখন বন্যার্তদের সহায়তায়, তখন বাজারে দেখা গিয়েছে এই পণ্যের চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধির তালিকাও। দেশের বন্যা কবলিতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে কারওয়ান বাজারে প্রতিদিনই ত্রাণ সামগ্রী কিনছেন মানুষ, আর এ সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। মেইলে মাল না পাওয়াতে ওখানে প্যাকেট দেওয়া শুরু করছে, আর যে প্যাকেট তো কষ্ট বেশি। শুধু মুড়ি নয়, চিড়ার দামও চড়া। এক সপ্তাহ আগেও যেখানে খুচরা বাজারে চিড়ার কেজি ছিল 56 টাকা, এখন পাইকারিতেই বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। একই অবস্থা গুড়ের দামেও। সংকট তৈরি হয়েছে ত্রাণের আরেক উপকরণ মোমবাতি সরবরাহেও। ঢাকাতে কোনো মোম নাই, ঢাকাতে কোনো মোম পাওয়া যাইতেছে না। আগে 40 টাকা ছিল, এখন মনে করেন 50 টাকা 55 টাকা এরকম বিক্রি করতেছি এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আইনের যথাযথ প্রয়োগই পারে বাজার নিয়ন্ত্রণ করতে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সংস্কার হবে এবং একই সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে যে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের প্রতি আমার আহ্বান আপনাদের মাধ্যমে, যে তারা তো মুনাফা করবে, কিন্তু এই সুযোগে বা এই অজুহাতে যারা তারা অতীতে যেটা করতো, দ্রব্যমূল্যের অস্থিরতা তৈরি করে, সেই জায়গা থেকে যেন বেরিয়ে আসা হয়। ব্যবসায়ীদের আরো মানবিক হওয়ার পরামর্শও দেন তারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সমন্বিতভাবে কাজ করে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 27 জন মারা গেছেন ও মৌলভীবাজারে 2 জন নিখোঁজ আছেন। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। বন্যা পরিস্থিতির আরও অবনতি না হলেও দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। পরিস্থিতি দেখতে বন্যা দুর্গত জেলা পরিদর্শন করছেন সরকারের উপদেষ্টারাও। কয়েকটি জেলা ঘুরে এসে মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা তুলে ধরেন ত্রাণ নিয়ে কার্যক্রমের কথা। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। সরকারি হিসেবে মঙ্গলবার পর্যন্ত প্রায় 12 লাখ পরিবারের 56 লাখেরও বেশি মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27, নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে 2, আগে যেটি ছিল মৌলভীবাজারের। মানুষের জীবন বাঁচাতে ও দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমানে বন্যা দুর্গত এলাকায় 21টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর 2240 জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর 18টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। 147টি বিভিন্ন ধরনের নৌযান, 15টি হেলিকপ্টার ও 7টি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে। বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গেল 6 দিনে নগদ 5,73,99,609 টাকা এবং ব্যাংক ও ডিজিটাল মাধ্যমে 60 লাখেরও বেশি টাকা জমা হয়েছে বলে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টেটস্কি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। দুদেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও জনগণের মাঝে যোগাযোগ বাড়ানোর উপর তারা দুজনই গুরুত্ব আরোপ করেন। এরপর ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুই দেশের ঐতিহাসিক সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার তদন্তে জাতিসংঘকে সব রকমের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তাঁর সাথে সফররত জাতিসংঘ মিশনের 3 সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। বিপদের সময় ভারত পানি ছেড়ে দেশের জনগণকে ভাসিয়ে দিচ্ছে, আর যখন পানি দরকার তখন শুকিয়ে মারছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরাতে সরকারকে রোড ম্যাপ ঘোষণা করার আহ্বানও জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢলের জলে বানভাসী মানুষের নিদারুণ কষ্টে ভারী হচ্ছে ফেনী নোয়াখালীর বাতাস। এমন পরিস্থিতিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন প্রশ্ন রাখেন, এ পানি কোথা থেকে আসছে? নাস্তে নিয়ে ঘুমটা দিয়ে লাভ নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাঁধ ছাড়তে হলে আগে জানানোর প্রয়োজন নাই, আগেরটা ফেনীরটার বেলায় বলেছে। আর গতকালকে বলেছে যখন 109টা ফরাক্কার সুইচ গেট খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা 109টা খুলে দিয়েছি। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকিয়ে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব হোসেনের স্মরণসভায় হাফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনারদের বিদায় করতে হবে, প্রতি বিপ্লব প্রতিহত করে গণতন্ত্র ফেরাতে হবে দেশে। আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। সেনাপ্রধানকে অনুরোধ করব এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। স্বৈরশাসক হাসিনা সরকার ক্ষমতা টেকাতে পুলিশকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করেছিল, অভিযোগ বিএনপি নেতাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের ছদ্মবেশীরা দেশকে এখন অস্থিতিশীল করতে নানা ধরনের দাবি দাওয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে রাস্তায় নামাচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বুথে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধরনের ত্রাণ সামগ্রী প্রদান এবং নগদ 49,51,800 টাকা প্রদান করেছে মানুষ। এছাড়া চলমান দুর্যোগকালে দেশের ঔষধ উৎপাদন ব্যাঘাত ঘটাতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিগত হওয়া ফ্যাসিস্ট সরকারের এজেন্টস এবং তারা এখন যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য সবাইকে একযোগে মাঠে নামাচ্ছে এবং তাদের কাছে এমন কিছু দাবি দাওয়া উপস্থাপন করানো হচ্ছে যেগুলো আসলে অযৌক্তিক এবং প্র্যাকটিক্যাল না মোটেও। জাতীয় দুর্যোগের মতো সময়ে যারা ঔষধ সরবরাহ বা ঔষধ উৎপাদন বন্ধ করার পায়তারা চালাচ্ছে তাদের দুরভিসন্ধি যে খারাপ, তাদের মতলব যে খারাপ, এটি আসলে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগে থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতারের খবর পাওয়া গেছে, তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। প্রতিপক্ষের বিরুদ্ধে জোরালো ভূমিকার কারণে মোহাম্মদ এ আরাফাত সারা দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত নাম। আর বিরোধী মতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন শফিক শাহীন।
আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর সদস্য এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত টকশোর আলোচক থেকে বিতর্কিত এবং একতরফা নির্বাচনের মাধ্যমে গুলশান বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2024 সালের সাজানো নির্বাচনের পর তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা। বিরোধী মত দমনে শেখ হাসিনার সরকারকে যেমন দলীয় ফোরামে পরামর্শ দিতেন, তেমনি কোটা সংস্কার আন্দোলন দমানোর কথাও বলতেন মোহাম্মদে আরাফাত। এমনকি শেখ হাসিনার পতনের মাত্র কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে অভিহিত করেন আরাফাত। তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। তারা যে জ্বালাও পোড়াও করছে তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আরাফাতকে প্রকাশ্যে দেখেনি কেউ। মঙ্গলবার দুপুরে আরাফাতকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র জনতাকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আদর্শিক 14 দলের অন্যতম জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। ছাত্র আন্দোলনের সময় গণভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে 14 দলের মিটিংয়ে তারা শেখ হাসিনাকে বলেছিল যেই কোনো বিনিময় হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে দেখামাত্র গুলির নির্দেশ আসলো। নির্দেশদাতা হিসাবে এই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে এই মামলা, দুটি মামলা সম্পৃক্ত করা হয়। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার জিজ্ঞাসাবাদে যাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিজ্ঞ আদালত বলেছে যে মহামান্য হাইকোর্টের আপিলেট ডিভিশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী রাশেদ খান মেননকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইনু মেননকে আদালতে হাজির ও বের করার সময় তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা। কাজী রকিবউদ্দিন ও KM নুরুল হুদা কমিশনে নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর আইনজীবী বলছেন, এই 2 কমিশনে নিয়োগ অবৈধ হলে আইনি প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2টি নির্বাচন নিয়েও। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, কোনো রাজনৈতিক দলে নিবন্ধন বাতিল করার ইচ্ছা নেই বর্তমান সরকারের। তামজিদ সুমনের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা 10ম জাতীয় সংসদ নির্বাচন। রকিবের মেয়াদ শেষের পর দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তার অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের 2টি নির্বাচনই দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2022 সালে এসে এই 2 কমিশনকে দায়মুক্তি দেয় আওয়ামী লীগ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। শুনানি শেষে তাদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2014 ও 18 সালের নির্বাচন নিয়ে। 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন যাদের আন্ডারে হয়েছে তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। রুলে আমরা এটাই চেয়েছি যে তাদের এটাকে দায়মুক্তি দেওয়ার যে আইন, এই আইনটা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মেই আমাদের হাইকোর্ট বিভাগ আজকে রুল জারি করেছেন। বাকিটা শুনানির সময় আপনারা সবাই জানতে পারবেন। 4 সপ্তাহের রুল। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে বর্তমান সরকারের নেই। একই সাথে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেওয়ার পক্ষে নন তিনি। আমরা এই নিবন্ধন বাতিলের
বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি আদালত নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে আবেদন করেছেন 5 ব্যক্তি। চেম্বার আদালতের অনুমতি নিয়ে আজ সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জুবাইরুল হক ভূঁইয়া ও জাহারা রহমান এই আবেদনটি করেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে 1996 সালে গৃহীত হয়। এই ব্যবস্থা বাতিলের একটি রিটের প্রেক্ষিতে 2011 সালের 10 মে 7 বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। আর সেই রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন করা হয়েছে। এনটিভি চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আশফাক উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। আজ এনটিভি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে বোর্ড অফ ডিরেক্টরসরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন। মোহাম্মদ মোসাদ্দেক আলী এর আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ 7.5 বছর পর দেশে ফেরার পর সরাসরি এনটিভি পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হল মোহাম্মদ মোসাদ্দেক আলীর সভাপতিত্বে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এনটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে শ্রমিক মিলন নিহতের ঘটনায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন। এজাহারে বলা হয়, গত 19 জুলাই ছাত্র আন্দোলন কালে সিটি বাজার এলাকায় আসামিদের প্ররোচনায় পুলিশের গুলিতে নিহত হন মিলন। অন্যদিকে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে প্রধান আসামি করে 68 জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে দিঘলিয়া থানায় মামলা করেছেন বিএনপির এক কর্মী। এতে উল্লেখ করা হয়, 2022 সালের 25 আগস্ট দিঘলিয়া ফেরিঘাট এলাকায় বিএনপি নেতা আজিজুল বাড়ি হেলালে গাড়ি বহরে সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদির নেতৃত্বে গুলি করা হয়। এ সময় কুপিয়ে জখম করা হয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে। ব্যবসায়ীরা যাতে কাউকে ঘুষ না দেন সেই তাগিদ দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এখন থেকে সবাইকে স্বচ্ছভাবে ব্যবসা করতে হবে। ইআরডিতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। আর ব্যবসায়ী নেতারা বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে কারখানা নিরাপত্তা নিশ্চিতে তাগিদ দেন। এর আগে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক এনবিআর এবং পুঁজিবাজার সংস্কারে তাগিদ দেন। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ব্যবসায়ী নেতারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ দেন। এ সময় তারা বর্তমান পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধের বর্ধিত সময়সীমার পাশাপাশি সহজ শর্তে প্রায় 2000 কোটি টাকা ঋণের আবদার করেন সরকারের কাছে। আমাদের হয়তো নেক্সট মান্থে গিয়ে একটু ক্রাইসিস দেখা যেতে পারে। একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব। 6টা ব্র্যান্ডের লোক ছিলেন, তো বায়ারদের মধ্যে যেটা একটু আস্থার অভাব ছিল এবং অ্যাডভাইজার মহোদয় তাদেরকে সেটা আশ্বস্ত করেছেন যে কনফিডেন্স লেভেলটা যাতে গ্রো করে, যে আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা। প্রচুর চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি। ব্যবসায়ীদের এসব প্রত্যাশা পূরণের চেষ্টা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এলসি তাড়াতাড়ি ইস্যু করা, জিনিসপত্র আটকে না থাকে পোর্টে, এয়ারপোর্টে, এগুলি করতে পারে ব্যবসা করার জন্য যারা সব। তবে আমি বলেছি এদেরকে, প্লিজ আপনারা ব্যবসা করবেন ট্রান্সপারেন্ট, সৎ হিসেবে, আন্ডার দ্য টেবল, কোনো ট্রানজ্যাকশন না। এর আগে ডক্টর সালেউদ্দিনের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার।
যাতে আলোচনা হয় আর্থিক খাতের সংস্কার এবং বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে। আমরা অর্থনৈতিক সংস্কারগুলোতে গুরুত্ব দিচ্ছি, একই সাথে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে। They are willing to help us on reforms. Those are very immediate concern for us also, because unless we do these reforms, আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এছাড়া বিদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 10 বছর পর আগামীকাল জন্মভূমি কক্সবাজারে ফিরছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর 2015 সালের 10 মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হন তিনি। 2 মাস 1 দিন পর গুম থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যে শিলং শহরের গলফ কোর্স ময়দানে নিজেকে আবিষ্কার করতে পারলেও ফিরতে পারেননি নিজ দেশে। অবশেষে 9 বছর পর ফিরছেন জন্মভূমিতে। সালাউদ্দিন আহমদ কক্সবাজার থেকে ফিরে গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে। এবার ফিরে আসছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে। নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাতের পর এ কথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। বলেন, সুদের হার বাড়লে দেশে ক্ষুদ্র মাঝারি খাতে চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় নিয়ে দেশে ক্ষুদ্র মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজর দাবি করেন ব্যবসায়ী নেতারা। ক্ষুদ্র মাঝারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি জানান তারা। প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন করে না। পূর্বাঞ্চলে কিছুটা উন্নতি হলেও কয়েক জেলায় বন্যার অবনতি, বাড়ছে পানিবাহিত রোগ, ত্রাণ না পাওয়ার অভিযোগ। গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন, সাম্প্রতিক গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার। ভারত পানি ছেড়ে মানুষকে বিপদে ফেলছে, অভিযোগ বিএনপির, সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতকে গ্রেফতারের গুঞ্জন, ইনু 7 ও মেনন 6 দিনের রিমান্ডে। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।